সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। বরাবরের মতো ওই প্রেজেন্টেশন আছি আমি মনশি আলিম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক। নাম হলো কি? নাম হলো প্রতিবেদন, দ্যাট মিন্স রিপোর্ট। এই রিপোর্ট নিয়ে অর্থাৎ প্রতিবেদন নিয়ে আমার আরেকটি ক্লাস ইতিমধ্যে আমার হয়ে গেছে, যেটি ইউটিউবে আপলোড করা আছে। আমি আপনাদের অনুরোধ করব এই ক্লাসটি দেখার পূর্বে সেই ক্লাসটি একটু দেখে আসবেন, তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ গত ক্লাসে আমি মুক্ত বা সংবাদ প্রতিবেদনে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব প্রশাসনিক প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে। আজকে আমি একটা প্রতিবেদনের একটা ফরম্যাট আমি দেখিয়ে দেব। এই ফরম্যাটটি যদি আপনার জানা থাকে, আপনার প্রশাসনিক যত ধরনের প্রতিবেদন আছে, অর্থাৎ মানে বিশেষ করে মন্ত্রণালয় থেকে শুরু করে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানিতে হোক, XYZ যে কোনো জায়গার প্রতিবেদন আপনি কিন্তু কমপ্লিটলি করতে পারবেন। বাজারে দেখবেন ওই যে বই পাওয়া যায়, কিন্তু গাইড পাওয়া যায় এরকম 1-এর ভিতর 7, 1-এর ভিতর 5, 1-এর ভিতর 4, 1-এর ভিতর 3। আজকে আমি এমন একটা ফরম্যাট আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তুলনামূলক আলোচনা করব। সেখানে একই ফরম্যাটে আপনি 16টি প্রতিবেদন আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। ঠিক আপনারা যেরকম পরীক্ষার আগে করেন না, যে একটি প্যারাগ্রাফ শিখলে 40টি প্যারাগ্রাফ পারা যায়, ওই রকম আর কি। যে এই ফরম্যাটে মোটামুটি সবগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি কমপ্লিট করতে পারবেন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিংবা প্রশাসনিক প্রতিবেদন কিংবা এটাকে বলা হয়ে থাকে দাপ্তরিক প্রতিবেদন। আপনি যেটাই বলেন না, যেটা মাথা সেটাই মস্তক, তাই তো? ওকে, তাহলে কোন কোন প্রতিবেদন আপনি লিখতে পারবেন? মনে করুন আমি প্রথমে বলে নিচ্ছি, ধরুন পড়ার অভ্যাস গঠন সম্পর্কে আপনি একটা প্রতিবেদন লিখতে যাচ্ছেন, তাহলে আপনি কার কাছে লিখবেন? আমি দুইটা ক্যাটাগরি করতেছি। আপনি দেখুন, একদিকে থাকবে অধ্যক্ষ। এই অধ্যক্ষ বরাবর আপনার পরীক্ষাতে কি কি প্রতিবেদন আসতে পারে, শুধু অধ্যক্ষ বরাবর আপনি একটু নোট করে নিতে পারেন। আমি অনুরোধ করব, যখনই আমার ক্লাসটা আপনি উপভোগ করেন, একটু খাতা কলম সাথে নিয়ে উপভোগ করবেন। তাতে করে একই সাথে শুধু দেখাই হয়ে যাবেন, আপনার কিন্তু পড়াও হয়ে যাবে, আপনার হোমওয়ার্ক কিন্তু হয়ে গেল সাথে সাথে। ফলে শুধু উপভোগ না, এটি ক্লাসে রূপান্তরিত করবেন এবং আপনার যাতে মানে কি হয়, কাজে লাগে, এভাবে আপনি বসে বসে এটি উপভোগ করবেন। তো অধ্যক্ষ বরাবর আপনার টেক্সটের অন্তর্ভুক্ত কি কি প্রশ্ন রয়েছে প্রতিবেদন সম্পর্কে। এর মধ্যে ধরুন একটি প্রশ্ন রয়েছে এরকম, যে পড়ার অভ্যাস গঠন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। মনে রাখবেন, প্রশাসনিক প্রতিবেদন কিন্তু আমরা সাধারণরা লিখি না। কারা লেখে? যারা প্রশাসনিক পর্যায়ে রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, তারাই কিন্তু লেখে। সাধারণ পাবলিক এইরকম প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক প্রতিবেদন লেখে না, মাথায় রাখুন। আমরা যারা সাধারণ আছি, আমরা মুক্ত প্রতিবেদন লিখি, আমরা সাধারণ প্রতিবেদন লিখি, আমরা সংবাদ প্রতিবেদন লিখি, ঠিক আছে? তাহলে প্রশাসনিক প্রতিবেদন ক্লিয়ার হয়ে গেল। কারা লেখে? যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারাই প্রশাসনিক প্রতিবেদনটি লিখে থাকেন। তাহলে কি আরও ব্যাখ্যা করে দিতে হবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী কারা? হ্যাঁ, মনে করুন জেলা প্রশাসক, মনে করুন সচিব, মনে করুন যুগ্ম সচিব, মনে করুন যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয় তাহলে কলেজ শিক্ষক, এরকম মনে করুন গবেষক, মাঠ পর্যায়ের কর্মী, এরকমই আর কি আপনি ধরে নেবেন। এরাই এক দপ্তর থেকে, অর্থাৎ জুনিয়ররা সিনিয়রের কাছে এরকম প্রতিবেদন লিখে থাকেন। তাহলে আপনারা বলছিলাম কলেজ পর্যায়ে কি কি প্রশ্ন আপনার পরীক্ষাতে আসতে পারে এবং এই ফরম্যাট অনুসরণ করলে যেগুলো আপনি সবগুলোরই আনসার করতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে কি, পড়ার অভ্যাস গঠন। আমি একটু ছোট্ট ছোট নোট করে দিচ্ছি। পড়ার অভ্যাস গঠন, কি বলছি? পড়ার অভ্যাস গঠন গেল। তারপরে মনে করেন বিভিন্ন দিবস সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে প্রতিবেদন, তারপরে আপনার স্বাধীনতা দিবস সম্পর্কে প্রতিবেদন হতে পারে। তারপরে আপনার হতে পারে খেলাধুলা বিষয়ক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে হতে পারে প্রতিবেদন। কি বলছি? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে হতে পারে প্রতিবেদন।
তো আপনাদের বলছিলাম অধ্যক্ষ বরাবর যে প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন ব্যাকরণে রয়েছে, আমি সবগুলো ব্যাকরণ থেকে বেছে বেছে এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। কি কি প্রশ্ন আপনাদের রয়েছে, কি কি প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসতে পারে, এবং একটি ফরম্যাট যদি আপনার কমপ্লিটলি জানা থাকে তাহলে সবগুলির আনসার আপনি লিখতে পারবেন। তো বার্ষিক প্রতিযোগিতা আছে, এর মধ্যে আছে ধরুন কলেজ গ্রন্থাগার, কলেজ গ্রন্থাগার সম্পর্কে মানে প্রশ্ন আসতে পারে। তারপরে ধরুন আপনার আরও আসতে পারে যেমন ফলাফল বিপর্যয় সম্পর্কে আসতে পারে, কলেজের ফলাফল বিপর্যয়। আমি আর ডিটেলস দিচ্ছি না, আমি মোটামুটি মৌখিকভাবে বলে যাচ্ছি, মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে এরকম আরও মানে প্রশ্ন আসে, যেরকম সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, তারপরে ফেব্রুয়ারি উদযাপন সম্পর্কে আসতে পারে। আর বিভিন্ন দিবস তো বলেছি আমি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ। তারপরে ধরুন আপনার আরও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে বিজ্ঞান মেলা সম্পর্কে একটি প্রতিবেদন, জাতীয় শিক্ষা সপ্তাহ সম্পর্কে প্রতিবেদন আসতে পারে, হ্যাঁ। এরকম মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কিন্তু আছে। এর মানে হলো এগুলো সবগুলোই হচ্ছে অধ্যক্ষ বরাবর। কে লিখবে? কোনো শিক্ষার্থী কিন্তু লিখবে না, মনে রাখবেন। এটি লিখবে পরবর্তী ঘটনা সময়ের কোনো শিক্ষক লিখবে, কোনো প্রভাষক কিংবা অধ্যাপক এরা লিখবে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী লিখবে। মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। বলছিলাম আমরা যে এখন প্রশাসনিক পর্যায়ে আমাদের কি কি প্রতিবেদন রয়েছে, যেগুলো আপনি একটি ফরম্যাট জানলে সবগুলো ফরম্যাট আপনি আয়ত্তে আনতে পারবেন। ধরুন সড়ক দুর্ঘটনা সম্পর্কে আপনি একটি প্রতিবেদন তৈরি করছেন, তাহলে সড়ক দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন তৈরি করবে কে? আপনি তৈরি করছেন। আপনি তখন হয়ে যাবেন ধরেন যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব, এরকম কিছু হয়ে যাবেন। এই যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব মানে প্রতিবেদনটি তৈরি করছে, তৈরি করে কার কাছে পাঠাবে সচিবের কাছে। ধরুন সড়ক দুর্ঘটনা, আমি কি বলছি, সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন তৈরি করছে, কে তৈরি করছে এবং কার কাছে তৈরি করছে? যাচ্ছে সচিবের কাছে, সর্বোচ্চ জায়গা সচিব। মানে কে পাঠাবে? যুগ্ম সচিব। আমি বললাম যে এরা কিন্তু প্রশাসনিক কর্মকর্তা, যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব, যেই পাঠাক না কেন কার কাছে যাবে? সচিবের কাছে যাবে। আবার ধরুন এরকম আছে যে আপনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ সম্পর্কে আপনি একটা প্রতিবেদন রচনা করতেছেন। এখানেও কিন্তু আপনি কিন্তু কি করতেছেন, মানে যে প্রতিবেদনটি তৈরি করেছেন এটিও কিন্তু যাবে সচিব বরাবর। তাহলে সচিব বরাবর কে যাবে? আগের মতো যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব কিংবা গবেষণা কর্মকর্তা মানে কিন্তু প্রতিবেদনটি তৈরি করতে পারে। তারপরে ধরুন আপনি খুব ফেমাস পরীক্ষাতে প্রায় এইটি আসে যে দুর্নীতির কারণ ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন আপনি তৈরি করবেন। যেহেতু খুব কমন, আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন পরীক্ষাতে যেহেতু আসে, এবং এইগুলো একটু প্র্যাকটিস করবেন। তো দুর্নীতির কারণ ও তার প্রতিকার কার বরাবর যাবে? যাবে নির্বাহী পরিচালক বরাবর। এখানে কিন্তু সচিব না, যাবে নির্বাহী পরিচালক। এই নির্বাহী পরিচালক কিসের পরিচালক? দুর্নীতি দমন কমিশন। এইগুলো জানলে কিন্তু লেখা আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে। আর এইগুলো যদি আপনি ভুল করেন তাহলে লিখতে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে কিংবা অপূর্ণতা থেকে যাবে। এর জন্য ধরেন পরীক্ষক কিন্তু আপনাকে আন্ডার এস্টিমেট করতে পারে যে আপনি জানেন না বিষয়টা কার বরাবর যাচ্ছে, কে মানে লিখছে। আপনি কিন্তু কখনোই সাধারণ হিসেবে এখানে লিখতে পারবেন না, ঠিক আছে। এদের জন্য লিখতে হবে প্রশাসনিক। যেহেতু আমি আগেই বলেছি এটা প্রশাসনিক মানে প্রতিবেদন, অতএব প্রশাসনিক এই কর্মকাণ্ডের সাথে সংযুক্ত কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী এইসব লিখে থাকেন। ওকে, তাহলে কে লিখতে পারে? প্রধান গবেষণা কর্মকর্তা, হ্যাঁ, কিংবা গবেষণা কর্মকর্তা এটি লিখতে পারে। আবার ধরুন যে বন্যায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি প্রতিবেদন আপনি লিখতে যাচ্ছেন। তো এই ক্ষয়ক্ষতিটি কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু মানে কি করে জেলা প্রশাসকের কাছে সাধারণত দিই না। কেন দিই না? কারণ আমাদের কিন্তু প্রতিনিধি আছে।
এই প্রতিনিধি কারা? ধরুন আপনি যদি কোনো ওয়ার্ডে থাকেন তাহলে মেম্বার আছে, কিংবা চেয়ারম্যান আছে, কিংবা আপনি যদি পৌরসভাতে থাকেন তাহলে কিন্তু কমিশনার বা সদস্যরা রয়েছে, তাই না, পৌর চেয়ারম্যান রয়েছে। এরা কি করবে? এরা এই প্রতিবেদনটি তৈরি করবে। ধরুন আপনার এলাকায় যে বন্যা হয়েছে, এটি ধরুন চেয়ারম্যানের দিতে পারে, এটি অথবা লিখতে পারে মানে ওয়ার্ড সদস্যও লিখতে পারে। কার কাছে লিখবে? জেলা প্রশাসকের কাছে লিখবে। এটা কিন্তু আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন যে বন্যায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি প্রতিবেদন। তাহলে এটা কার কাছে যাচ্ছে? জেলা প্রশাসকের কাছে যাচ্ছে, জেলা প্রশাসক। তাহলে কে লিখতে পারে? লিখতে পারে সদস্য, লিখতে পারে সদস্য, লিখতে পারে কে? লিখতে পারে চেয়ারম্যান, লিখতে পারে উপজেলা চেয়ারম্যান। আর কে লিখতে পারে? লিখতে পারে ধরুন ইউপি চেয়ারম্যান, শুধু উপজেলা চেয়ারম্যান না, ইউপি চেয়ারম্যানও লিখতে পারে। তো আরেকটা প্রতিবেদন কিন্তু ঘুরে ফিরে আসে, এটি আপনি মানে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এক্ষেত্রে কিন্তু আপনার বরাবর থাকবে কিন্তু পরিচালক। কে থাকবে? পরিচালক। কিসের পরিচালক? ওই যে গণশিক্ষা, সেই গণশিক্ষাই হবে পরিচালক। তাহলে আপনি লিখবেন কি? বরাবর হচ্ছে পরিচালক, গণশিক্ষা অধিদপ্তর। তাহলে গণশিক্ষা অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট যে বা যারা আছে, মানে কর্মকর্তা কর্মচারী যে বা যারাই আছে, তারাই কিন্তু এই প্রতিবেদনটি তৈরি করবে। যখন তৈরি করবেন তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের একজন কর্মী হিসেবে আপনি কিন্তু প্রতিবেদনটি তৈরি করছেন। মানে আপনি কিন্তু তখন স্টুডেন্ট না, মনে রাখবেন। যখনই আপনার প্রাতিষ্ঠানিক যখন চিঠিটি মানে এইটি আসে, প্রতিবেদনটি তৈরি করার জন্য আসে, বা আপনি যখনই তৈরি করবেন তখন মনে করেন আপনি কোনো না কোনো প্রশাসনিক মানে কর্মের সাথে আপনি সংশ্লিষ্ট আছেন। তাহলে নিরক্ষরতা দূরীকরণের আপনি লিখবেন যে পরিচালক, গণশিক্ষা অধিদপ্তর আপনি লিখলেন, ঢাকা দিয়ে আপনি শুরু করলেন। তো কে লিখতেছে? লিখতেছে মাঠ কর্মী। কে লিখতেছে? মাঠ কর্মী অথবা গবেষণা কর্মকর্তা এর সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, এর সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এই পরিবারের যে কেউ লিখতে পারেন। মোটামুটি তাহলে ক্লিয়ার হয়ে গেল যে এই সমস্ত মানে যতগুলো আমরা যে ফরম্যাটটি লিখব, আজকে একটা ফরম্যাট যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই সবগুলো বিষয় আমরা কি করতে পারবো? আয়ত্তে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এই ফরম্যাটটি একটু জেনে নেব কিভাবে প্রশাসনিক প্রতিবেদন তৈরি করতে হয়। চলে যাচ্ছে আমরা আমাদের মূল পর্বে। তো যেটা বলতেছিলাম যে যখনই আপনি প্রশাসনিক কোনো প্রতিবেদন আপনি লিখবেন, আপনার মাথায় কয়েকটি জিনিস সেট করে নিতে হবে। এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট, দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট কোনো রিপোর্ট লিখতে পারবেন না। কি কি জিনিসগুলো? তার মধ্যে একটি জিনিস হলো, মনে করুন 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে, কি বলছি, 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে আপনি যে কোনো ধরনের প্রতিবেদন আপনার কিন্তু শেষ করতে হবে। কয় পৃষ্ঠা? 2 থেকে 3 পৃষ্ঠা। স্ট্যান্ডার্ড হচ্ছে 2 পৃষ্ঠার মধ্যে, মানে যদি প্রাতিষ্ঠানিক হয় 1 পৃষ্ঠাতে শেষ করা বাঞ্ছনীয়। যদি আপনার 1 পৃষ্ঠাতে কোনো ক্রমে আপনি শেষ করতে পারলেন না তাহলে আপনি 2 পৃষ্ঠা নেবেন। তো 2 পৃষ্ঠাতেও আপনার মোটামুটি যে ব্যাখ্যা বিবরণী আপনি দেওয়ার চেষ্টা করলেন, মনে করেন আপনি 2 পৃষ্ঠাতে হলো না, সর্বোচ্চ 3 পৃষ্ঠায়, এর চেয়ে বেশি আপনি নেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, তো সর্বোচ্চ আমরা বলছি 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে স্মার্টলি আপনি প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। সবচেয়ে স্মার্ট হয় 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে। ওকে, এখন আসুন আপনি যে এইগুলোর মধ্যে আপনি কিভাবে লিখবেন। প্যারা আকারে আপনি লিখবেন, প্যারা বা অনুচ্ছেদ আকারে লিখবেন। আপনি নিজেই বুঝবেন, মানে কখনো আপনি এরকম পয়েন্ট আকারে লিখতে পারেন, পয়েন্ট আকারে। এগুলি কিন্তু আপনার মনে রাখার টেকনিক। আমি বলছি কখনো আপনি প্যারা ব্যবহার করবেন, হ্যাঁ, আবার কখনো আপনি কি ব্যবহার করবেন? পয়েন্ট ব্যবহার করবেন। কোথায় প্যারা ব্যবহার করবেন, কোথায় পয়েন্ট ব্যবহার করবেন, আপনার উপর নির্ভর করে। তবে আপনি যদি পয়েন্ট না দিয়ে যদি প্যারা করে দেন তাহলে কিন্তু আপনারটা কাটা যাবে না, নম্বর কাটবে না কোনোভাবেই। কোনো কর্তৃপক্ষই আপনার নম্বর কাটবে না বা আপনার এটা রিজেক্ট করবে না।
তবে সৌন্দর্য বর্ধনের জন্য। ধরুন আপনি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন, সবাই যেখানে একটু চাকচিক্য করে যাচ্ছে আপনি নর্মাল হয়ে যাচ্ছেন, তো সুতরাং অবস্থা বুঝে ব্যবস্থা কিন্তু গ্রহণ করা ভালো। যেখানে যেমন সেখানে তেমন। আপনি অবস্থা বুঝে কখনো আপনি অনুচ্ছেদ ব্যবহার করলেন, কখনো আপনি পয়েন্ট ব্যবহার করলেন, আপনার উপর নির্ভর করে। তবে যে কোনো স্টাইলে আপনি ফলো করতে পারেন। প্যারা দিলে প্যারা দিতে পারেন, অনুচ্ছেদ অর্থাৎ অনুচ্ছেদ দিলে অনুচ্ছেদ দিতে পারেন, পয়েন্ট দিলে পয়েন্ট আপনি দিতে পারেন। 1 2 3 এইভাবে আপনি পয়েন্ট আকারে নোট আউট করতে পারেন। ওকে, গেল আমাদের দুইটা বিষয়। এই দুইটা বিষয় হলো মৌলিক বিষয়। কিসের মৌলিক বিষয়? অর্থাৎ প্রশাসনিক প্রতিবেদনের মৌলিক বিষয় হলো এই দুটি মাথায় রাখলেন। ওকে, এখন প্রতিবেদন লিখতে গেলে 5টি বিষয় আপনাদের নিশ্চয়ই, যে ডব্লিউএস কোয়েশন আপনাদের মনে আছে, ডব্লিউএস কোয়েশন মনে আছে না? এই 5টি বিষয় মাথায় রাখবেন। 5টি বিষয় মাথায় রাখলে আপনি নিজ থেকে প্রতিবেদন লিখতে পারবেন। কে, কি, কেন, কিভাবে, কোথায়, কখন। একটু উল্টাপাল্টা হলে সমস্যা নেই। 1 2 3 4 5 6 এই যে ধরুন, অর্থাৎ কে ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। এই প্রশ্নগুলোর আনসার যখন আপনি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন, শুধু এই প্রশ্নগুলোর আনসার লিখলেই আপনার প্রতিবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কিন্তু এই 5টি, কয়টি, 1 2 3 4 5 6, অর্থাৎ লাস্টেরটা দিয়ে আমাদের 6টি, এই 6টি টার্ম কিন্তু, এই 6টি শব্দ কিন্তু আপনার প্রতিবেদন লেখার ক্ষেত্রে সবচাইতে মৌলিক ভূমিকা পালন করে। কে, কি, কেন, কিভাবে, কোথায়, কখন আপনি আগে পরে নিতে পারেন, আপনার মতো করে সেট করতে পারেন। হ্যাঁ, এই 5টি বিষয় মাথায় রাখলে আপনি নিজ থেকে, শুধু প্রশাসনিক না, আপনি যদি জীবনে কখনো সাংবাদিকতার চাকরি করতে চান, এই 5টি বিষয় আপনি মাথায় রাখবেন। যে কোনো প্রতিবেদন লিখতে গেলে এই 5টি বিষয় যখনই আপনার মাথায় থাকবে, যে কোনো বিষয় আপনার পর্যবেক্ষণ করতে, বস্তুনিষ্ঠভাবে তুলে আনতে আপনার জন্য সুবিধা হবে। আর কোনো একটি দুটি যখন ছুটে যাবে তখন বুঝবেন যে আপনার একটু কমপ্লিট হলো না, একটা ঘাটতি আছে। হ্যাঁ, এই কারণে একটু চোখ কান খোলা রাখবেন। পৃথিবীতে মনে রাখবেন সবচাইতে পচনশীল জিনিস হলো কি? সবচাইতে পচনশীল জিনিস হলো রিপোর্ট। তার মানে হচ্ছে প্রতিবেদন, সংবাদ সবচাইতে পচনশীল। মানে একটা সংবাদ আবার সবচাইতে আকর্ষণের জিনিস এটা। মানে আপনি সংবাদ শোনার জন্য সারাদিন ভরে আগ্রহ করে, মনে করেন আপনি কি একটা পত্রিকা কেনার জন্য এই রাত থেকে মুখিয়ে থাকলেন, সকালে পত্রিকা এটা পড়ার জন্য। আপনি দেখলেন 1 মিনিট 2 মিনিট দেখলেন, 5 মিনিট 10 মিনিট দেখলেন, এরপরে পত্রিকা ফেলে দিলেন। 5 মিনিট পর একটা পত্রিকা ফেলে দিলেন, এর মানে হলো এর আর কোনো কি নাই, মূল্যই আপনার কাছে আর নাই। তার মানে হলো 5 মিনিটের মধ্যে একটা পত্রিকা পৌঁছে গেল আপনার কাছে। এই কারণে বলা হয়ে থাকে এই যে এর মধ্যে যে যতগুলো প্রতিবেদন আছে সবগুলো প্রতিবেদন কি পচনশীল। তার এই কারণে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে সবচাইতে পচনশীল জিনিস হলো কি? রিপোর্ট বা প্রতিবেদন, অর্থাৎ সংবাদ প্রতিবেদনগুলো। প্রশাসনিক প্রতিবেদনও নির্দিষ্ট কারণ ছাড়া এগুলো কিন্তু খুব একটা মানে হয় না, ওই কাজ শেষ হলে এগুলোর গুরুত্ব কমে যায়। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো আপনি যখন প্রতিবেদন লিখবেন আপনার কিন্তু ফরম্যাট থাকতে হবে এরকম, মানে আপনি দাগ দিবেন না। এটা হলো, আমরা ধরে নিলাম এটা হলো মার্জিন। এই হলো মার্জিন। আপনি পরীক্ষার খাতায় লেখেন আর ব্যক্তিগতভাবে লেখেন, যেভাবে লেখেন না কেন, হ্যাঁ, একটা মার্জিন ব্যবহার করেন। 2 ইঞ্চির বা 1 ইঞ্চির একটা মার্জিন ব্যবহার করলেন। খাতার সাইজ বড় হলে 1 ইঞ্চি রাখলেন, না হলে 1/2 ইঞ্চি আপনি রাখলেন। মার্জিন ব্যবহার করে আপনি সবার উপরে লিখবেন তারিখ। মনে করুন আমি আজকের তারিখে লিখছি, আমি দিলাম 16/2/2021। আপনার যদি সময় খুব বেশি থাকে আপনি খ্রিস্টাব্দ লিখলেন, আর যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি দিবেন খয়রফলা রস্বইকার ডট। আর যদি আরও সময় কম থাকে কোনোটাই দিলেন না, শুধু এটা ব্যবহার করলেন। মোটামুটি আমি মনে বুঝাতে পারছি। বলছি সময় বেশি থাকলে খ্রিস্টাব্দ, আর তার চেয়ে যদি একটু সময় কম থাকে তাহলে আপনি লিখবেন খয়রফলা রস্বইকার ডট। এটা তো খ্রিস্টাব্দ বোঝা যায়। আর যদি আরও সময় কম থাকে আপনার, তাহলে শুধু এটা বসাই দেবেন, অর্থাৎ যে তারিখে লিখবেন ওই তারিখটা আপনি ব্যবহার করলেন।
তাহলে তার আগে আমরা একটু নোট করে নিই আমরা আজকে কোন ফরম্যাটটা দেখাবো বা কোন ফরম্যাট দেখলে আপনি সবগুলি মোটামুটি আয়ত্ত আনতে পারবেন। একটু নোট করে রাখেন যে ট্রেন দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন আমি এই মুহূর্তে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি, ট্রেন দুর্ঘটনা সম্পর্কে। তাহলে এই দুর্ঘটনা সম্পর্কের প্রতিবেদন কে লিখতে পারে? এই দুর্ঘটনা সম্পর্কের প্রতিবেদন লিখতে পারে সচিব। কার কাছে লিখতে পারে? মন্ত্রীর কাছে লিখতে পারে। কোন মন্ত্রণালয়ের মন্ত্রী? যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী। তার মানে হচ্ছে বরাবর লিখতে হবে, আমরা দিলাম বরাবর। মাননীয় মন্ত্রী, আপনারা জানেন যে সংসদেও যখন কথা বলা হয়, কোনো এমপি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন সম্বোধন করে আর যদি বা মাননীয় স্পিকারকে যখন সম্বোধন করে, তখন যদি মাননীয় শব্দটি ব্যবহার না করে তাহলে কিন্তু তাদের জরিমানা বা পানিশমেন্টের বিধান আছে, আপনারা জানেন। সুতরাং মন্ত্রীর আগে কিন্তু অবশ্যই কি লিখবেন? মাননীয় মন্ত্রী। কোন মন্ত্রণালয়? যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয়, দিলাম ঢাকা। এই প্রশাসনিক প্রতিবেদনগুলো কিন্তু অনেকটাই আপনার আবেদনপত্রের মতো, সুতরাং ওই ফরম্যাটে আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? যোগাযোগ মন্ত্রণালয়, ঢাকা। এরপরে আপনি যেটা লিখবেন যে বিষয়, খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলছি আবেদনপত্রের মতো, এক লাইন স্পেস রেখে আপনি লিখলেন বিষয়। কি বিষয় সম্পর্কে আপনি প্রতিবেদনটি লিখছেন? ট্রেন দুর্ঘটনা সম্পর্কে। ট্রেন দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন। একটা দাড়ি দিলেন, কি সম্পর্কে? ট্রেন দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন, জানা গেল। তো এই বিষয়টা লেখার পর আপনার কিন্তু আরেকটি জিনিস এখানে ইনক্লুড করতে হবে, সেটা হলো সূত্র। কি উল্লেখ করতে হবে? সূত্র। একটা স্পেস দিয়েও আপনি লিখতে পারেন, কিন্তু পরের লাইনে আপনি লিখতে পারেন, আপনার উপর নির্ভর করে, যেভাবে আপনি সুন্দর মনে করেন, কোনো সমস্যা নেই। সূত্র। এখন সূত্র বলতে আপনি কিভাবে এই সূত্রটি ব্যবহার করবেন? সূত্র তো ধরুন যে কোনো দাপ্তরিক, অর্থাৎ এক জায়গা থেকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে যখন চিঠি আদান প্রদান হয়, সেখানে কিন্তু সূত্র ব্যবহার করা হয়ে থাকে। আপনি দিলেন স্মারক নং। কি দিলেন আপনি? ধরুন আপনি দিলেন স্মারক নং। স্মারক নং দিয়ে আপনি দিলেন বা দিয়ে ডট দিয়ে স দিয়ে একটা সেমিকোলন দেবেন। সেমিকোলন দিয়ে আপনি কি দিবেন? সেমিকোলন দিয়ে আপনি যে তারিখে লিখতেছেন, অর্থাৎ এইখানে যেটা ব্যবহার করছেন এর থেকে একদিন আগে দেন স্মারক নং। ধরুন আপনি দিলেন 15/02/2021, এটা ব্যবহার করেন। তো আমি যেটা বলতেছিলাম, স্মারক নং দিয়ে আপনি দিলেন বা স দিয়ে এই তারিখটা দিলেন। স্মারক নং দিয়ে একটা স্মারক নং এখানে আপনি দিয়ে দিতে পারেন। বা স মানে কি? বাস, আবার মনে করতে পারেন স্যারের তো বাস লিখলো না, এই বাস এই বাস না, বাদে বাংলাদেশ সতে সচিবালয়। যেহেতু বাংলাদেশ সচিবালয় থেকে, অর্থাৎ আপনি যে সেক্টরে কাজ করতেছেন ওই সেক্টর যে দপ্তর আর কি, ওই দপ্তরের নামের সংক্ষিপ্ত রূপ এখানে বসাবেন। যদি আপনি গণপ্রজাতন্ত্রী ধরুন গণশিক্ষা মন্ত্রণালয় থাকেন, তাহলে গ দিয়ে মনে করেন গণশিক্ষা মন্ত্রণালয়, তাহলে আপনি গ দিয়ে ডট শিক্ষা, তাহলে গ ডট সি এভাবে দিবেন। মানে অর্থাৎ আপনি যে মন্ত্রণালয়ে আছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মনে করুন আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি ইসামতি ডিগ্রি কলেজ, তাহলে আমি ব্যবহার করব ইসামতি ডিগ্রি কলেজ, অর্থাৎ ইডিক, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত রূপ আমি এখানে ব্যবহার করব। এখন আসি আমরা, এরপরে আমরা কি লিখব? আপনি যেভাবে আগে আবেদনপত্রটি লিখতেন, অর্থাৎ এরপরে বিষয়ের পরে আপনি যেভাবে লিখতেন জনাব, ঠিক একইভাবে আপনি লিখবেন জনাব। আপনি এখানে চাইলে কমা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনি নিচের লাইন থেকে শুরু করবেন। আগে যেভাবে আপনি আবেদনপত্রে যেভাবে সম্বোধন আপনি শুরু করতেন, ঠিক একইভাবে আপনি সম্বোধন শুরু করতে পারেন, কিংবা আর একটু স্টাইলটা আপনি একটু চেঞ্জও করতে পারেন।
কিংবা আপনার বাক্য গঠন একটু চেঞ্জ করতে পারেন। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। উল্লিখিত বিষয় সম্পর্কে জানানো যাচ্ছে যে দিয়ে আপনি কমা দিলেন। উল্লিখিত বিষয় সম্পর্কে জানানো যাচ্ছে যে দিয়ে আপনি একটু কমা দিলেন। এর মানে হচ্ছে আমরা যখন রচনা লিখি, রচনার কিন্তু ভূমিকা অংশে কিন্তু আমরা কিন্তু পূর্বাভাস দিই আমি কি সম্পর্কে রচনাটি লিখতে যাচ্ছি। আপনি ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লেখেন, অধ্যবসায় সম্পর্কে লেখেন, আপনি পরিবেশ সম্পর্কে লেখেন, হ্যাঁ, নারী শিক্ষার ভূমিকা লেখেন, যেটাই লেখেন না কেন আমরা কিন্তু ভূমিকা লিখি। এই ভূমিকা অংশের মতো এখানে কিন্তু ওই যে মানে ট্রেন দুর্ঘটনা সম্পর্কে তো আমি লিখতে যাচ্ছি, উল্লিখিত বিষয় সম্পর্কে জানানো যাচ্ছে, অর্থাৎ এখানে আপনি বলবেন যে কত তারিখে কি ঘটনা ঘটেছে। ওই যে আমরা 6টা বিষয় আমাদের মাথায় ছিল ডব্লিউএস কোয়েশনের, মানে কখন কি ঘটনা ঘটেছে আপনি 2টা লাইনের মধ্যে আপনি কিন্তু শেষ করবেন। কি ঘটনা ঘটেছে, দেখুন এটা একটা প্যারা হলো। কি ঘটনা ঘটেছে এখানে বললেন যে গত কত তারিখ, 15 তারিখ, বা তারও আগে দিলেন যে 14 তারিখ ঢাকাগামী চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন কি হয়েছে কুমিল্লার কাছাকাছি একটি জায়গাতে, সেখানে কি হয়েছে দুর্ঘটনায় কবলিত হয়েছে। কোথায়? কুমিল্লার ক্রসিংয়ে, যেখানে ক্রসিং অর্থাৎ ক্রসিং হয় গাড়ি এবং ট্রেন যাওয়ার জায়গা যেটা, ওই এই ক্রসিংয়ে কি হয়েছে দুর্ঘটনায় কবলিত হয়েছে। এখানে আপনি এটা ব্যবহার করলেন। তো আমি আপনাদের আগেই বলেছি এখানে কিন্তু ডব্লিউএস কোয়েশনের অনেকটা ব্যাপার আছে, অর্থাৎ এখানে আপনি এই বিষয়গুলো প্রথমে মোটামুটি একটা পূর্বাভাস আপনি কিন্তু এখানে দিয়ে দিলেন। এখন আসুন, আমি আপনাদের আগে বলেছিলাম যে আপনি প্যারা করবেন নাকি পয়েন্ট লিখবেন। আপনি চাইলে এখানে আপনি কিন্তু পয়েন্ট আকারে আপনি কিন্তু লিখতে পারেন। তার আগে আপনি যেহেতু পয়েন্ট আকারে লিখতে যাচ্ছেন, তার কিন্তু একটু কি মানে ওই পয়েন্ট আকারে লেখার জন্য আপনাকে কিন্তু একটু ক্লু রাখতে হবে। সর্বশেষে আপনি লিখলেন যে জানা গেছে, জানা গেছে, জানা গেছে দিয়ে এরকম একটা ড্যাশ চিহ্ন দিলেন। এর মানে আপনি যা লিখবেন পয়েন্ট আকারও লিখতে পারেন, এখন আপনি প্যারা আকারও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আসুন আমরা দিলাম, এখন ধরুন আমরা এখন পয়েন্ট আকারে দিব। তো আমি বললাম যে পয়েন্ট আকারে আমরা এখন লিখবো, আপনি চাইলে প্যারা আকারেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওই তো যেখানে পয়েন্ট হবে সেখানে প্যারা করেন, যেখানে মানে প্যারা হলো সেখানে পয়েন্ট করেন, কোনো প্রবলেম নাই। স্টাইলটা আপনার উপর নির্ভর করে। পুরো ঘটনাটাই ওই যে ডব্লিউএস কোয়েশন আকারে আপনি সাজাবেন, অর্থাৎ পুরো ঘটনায় স্টেপ বাই স্টেপ আপনি বর্ণনা করবেন। মানে একজন দক্ষ পর্যবেক্ষক যেভাবে প্রেজেন্টেশন করে এইভাবে আপনি কি করবেন, প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। ওকে, যেটা আপনাদের বলতেছিলাম যে একটি প্রশাসনিক প্রতিবেদন কিন্তু দুইভাবেই লেখা যায়। এক, আপনি যদি প্যারা করে লিখতে চান তাহলে আপনি প্যারা করে লিখতে পারেন, আর যদি আপনি পয়েন্ট আকারে লিখতে চান তাহলে কিন্তু আপত্তি নেই। তবে আপনি বুঝবেন যে কোথায় প্যারা করলে ভালো হয় এবং কোথায় পয়েন্ট আকারে লিখলে ভালো হয়। আপনি বুঝবেন, এটুকু বোঝার বয়স আপনার হয়েছে। যেখানে যেমন সেখানে তেমন। ওই যে বলছিলাম যে আপনি যখন কোনো অনুষ্ঠানে যান, আপনি কিন্তু ওই পার্টিতে কী ধরনের ড্রেস পরতে আপনি কিন্তু বুঝেন। আবার যখন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জানেন কী ড্রেস পরতে হবে আপনি কিন্তু বুঝেন। অর্থাৎ কখন আপনি প্যারা করবেন, কখন প্যারা করবেন না, আবার প্যারা কিংবা পয়েন্ট দুটোই কিন্তু আপনি কখনো কখনো করতে পারেন। ওকে, এটা আপনার উপর ছেড়ে দিলাম। তো আমি এখন একটু পয়েন্ট আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে পয়েন্ট আকারে, অর্থাৎ এই ফরম্যাটটা আপনি অনুসরণ করলে অন্যান্য সবগুলো প্রশাসনিক বা দাপ্তরিক প্রতিবেদন তৈরি করতে পারবেন। তো আপনাদের বলছিলাম ডব্লিউএস কোয়েশনের কথা। একবারে প্রথম দিকে দেখুন, আপনি নাম্বার 1 দিলাম আমি। ডব্লিউএস কোয়েশন আপনার শর্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে, হ্যাঁ, আপনাদের কিন্তু নিশ্চয়ই এগুলো মনে আছে। তাহলে একেবারে প্রথম দিকে আমি যেটা 1 নম্বর হিংসে আপনি যেটা বলবেন, তার আগে কিন্তু আমি বলে দিচ্ছি যে কীভাবে আপনি হিংস লিখবেন, কারণ আমরা শেষ করেছি আগে জানা গেছে দিয়ে একটা ড্যাশ দিয়েছিলাম, অর্থাৎ এরপরে আরও কথা আছে। এখান থেকে শুরু করলাম আমরা পয়েন্ট 1 দিয়ে। পয়েন্ট 1-এ আমরা একটু
মানে বিস্তারিত জানানোর চেষ্টা করব কোথায় কোথায় ডব্লিউএস কোয়েশনগুলো আমরা কিন্তু এখানে প্রয়োগ করার চেষ্টা করব। কোথায় আপনি এখানে ব্যাখ্যা করলেন প্রথমে যে চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন ঢাকা আন্তনগর ট্রেন ঢাকা যাচ্ছিল, কুমিল্লা রেল ক্রসিংয়ের কাছেই দুর্ঘটনায় পতিত হয়। আপনার ট্রেনের নাম্বার দিলেন, অর্থাৎ ট্রেনের যে নাম্বার আছে 0720 এরকম যে নাম্বারটা আছে, নাম্বারটা আপনি ব্যবহার করলেন। হ্যাঁ, তো সেখানে মানে কি হয়েছে, অনেক উচ্চ রকমের শব্দ হয়েছে, আরও কিছু বাক্য আপনি এখানে ইনক্লুড করে বানিয়ে দিলেন আর কি। 2 নম্বর পেয়ার আপনি ব্যবহার করলেন, ওই যে আমি বলছিলাম কে কে কেন কোথায় কিভাবে, এগুলো আপনি কিন্তু ব্যবহার করবেন ক্রমপর্যায়ে। 2 নম্বরে আপনি ব্যবহার করলেন যে কেন ঘটনাটি ঘটেছে, আমরা দিলাম এখানে কেন ঘটনাটি ঘটেছে। আপনি দেখালেন যে কুমিল্লা রেল ক্রসিংয়ের দায়িত্বে নিয়োজিত যে সিকিউরিটি গার্ডগুলো ছিল, সেই সিকিউরিটি গার্ডদের অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাহলে মোটামুটি আমরা কেনর আনসার পেয়ে গেলাম। তারপরে আমরা দেখব যে 3 নম্বরে কিভাবে ঘটনাটি ঘটেছে। 3, কিভাবে ঘটনাটি ঘটেছে। আপনি দিলেন যে চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেনটি ঢাকাগামী অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, কুমিল্লার রেল ক্রসিংয়ের কাছে আসতেই যে দায়িত্বরত সিকিউরিটি গার্ডগুলো ছিল, সেই সিকিউরিটি গার্ডের অবহেলার কারণে তারা লাল লাইট বা কোনো ধরনের লাইট তারা ব্যবহার করেনি, যে কারণে অপর দিক থেকে ক্রসিংয়ের বিপরীত দিক থেকে গাড়িগুলো চলাচল করতেছিল। অর্থাৎ বিপরীত দিক থেকে যে মিনি বাসটি আসছিল, সেই মিনি বাসের সাথে মানে সরাসরি কি হয়েছে, সংঘর্ষ হয়েছে। কিসের? ট্রেনের সংঘর্ষ হয়েছে। তো তারপরে আপনি দিলেন যে মানে এতে কি হয়েছে, মানে সংঘর্ষ হওয়ার পরে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি। আপনি 4 নম্বরে আপনি ব্যবহার করলেন কি, অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার ফলে আর কি ঘটনা ঘটেছে, মানে আর কি হয়েছে। আপনি সেখানে দেখলেন যে হতাহত হয়েছে, এখানে মৃত্যু হয়েছে, অনেক যাত্রীর আনুমানিক একটা দিয়ে দিলেন 20 জন 30 জন 25 জন দিয়ে দিলেন, আহত হয়েছে এতজন। তারপরে মানে ধরুন মানে হাত বা অঙ্গছেদন হয়েছে অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছে, এরকম দিলেন। অর্থাৎ কি এর প্রশ্ন। তারপরে এভাবে আপনি ব্যাখ্যা করলেন। তারপরে ধরুন পরের প্যারাতে আপনি এভাবে লিখলেন, ওই যে পুরো ডব্লিউএস কোয়েশনটাই কিন্তু আপনি মাথায় রেখে কিন্তু আপনাকে সেট করতে হবে যে এই ঘটনাটি পরে মানে ফলাফল কি হয়েছে, কি ফলাফল হয়েছে এবং এর জন্য প্রকৃতপক্ষে কে দায়ী এবং ফলাফল কি, এখানে আপনি এটা বর্ণনা করবেন। কে দায়ী? সিকিউরিটি গার্ড দায়ী। আপনি লিখবেন প্রকৃতপক্ষে প্রত্যক্ষদর্শীদের যাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের ঘটনা মানে বর্ণনা অনুযায়ী পুরো ঘটনাটির জন্য হচ্ছে সিকিউরিটি গার্ড দায়ী। তো এই কারণে মানে গ্রামবাসী বা এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার কারণে একটি মামলা হয়েছে। শুধু কি মামলা হয়েছে? পরের প্যারাতে আপনি বলেন যে 6 নম্বরে একটি প্যারাতে দেন যে আপনি মামলার কথা বলেন, 6 নম্বর দেন যে এটা তো এলাকাবাসী মামলা করেছে। তাহলে কি মানে রেল কর্তৃপক্ষ কি মামলা করেছে, না রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে? আর কোনো সিদ্ধান্ত আছে কিনা আপনি সেখানে দিলেন। কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, সিদ্ধান্ত নিয়ে থাকলে মানে কিভাবে তারা সিদ্ধান্ত নিল। 6 নম্বর প্যারাতে আপনারা দিবেন যে আমরা আগে দেখিয়েছিলাম যে এর ফলাফল কি হয়েছিল, কে ঘটনাটি করেছিল এবং এর ফলাফল কি হয়েছে। দেখলেন যে গ্রামবাসী এই কারণে মামলা করেছে। আমরা তারপরে বলেছি তাহলে কি ট্রেন কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ কি কোনো অ্যাকশনে গিয়েছে কিনা। হ্যাঁ, এখানে আপনি লিখবেন যে
এখানে আমরা দেখব যে কখন কখন দিয়ে কোনো কাজে লাগানো যায় এখানে। হ্যাঁ, আপনি দেখবেন যে রেল কর্তৃপক্ষ উপস্থিত গ্রামবাসীরা যখন আন্দোলন করেছে তখন সাময়িক, ঠিক তখনই যখন গ্রামবাসীরা আন্দোলন করেছে তখনই তাকে সাময়িক বরখাস্ত করেছে। সাময়িক কী করেছে? বরখাস্ত করেছে। আপনি এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিলেন। আর একেবারে প্রথম দিকে আপনি কিন্তু বর্ণনা করে দিবেন, ওই যে আমি বলছিলাম কবে কখন কিভাবে, মানে কবে ঘটনাটি ঘটেছে আপনি কিন্তু ওই তারিখ দিয়ে উল্লেখ করে দিয়েছেন। তো এইভাবে মোটামুটি আপনি সর্বশেষে আপনি মনে করেন 7 নম্বর পেরাতে আপনি দিলেন যে শুধু বরখাস্ত হয়ে মানে বিষয়টি এখানে শেষ হয়নি। 7 নম্বর আপনি পেরাতে দিলেন যে গ্রামবাসীদের আবেদনের কারণে পরবর্তীতে সেখানে উপস্থিত হয়, কিংবা সেই হসপিটালে উপস্থিত বা আহতদের দেখতে যান উপজেলা চেয়ারম্যান কিংবা স্থানীয় চেয়ারম্যান কিংবা স্থানীয় এমপি, তাদেরকে দেখতে যান এবং তাদের সাথে সংযুক্ত ছিলেন কি অতিরিক্ত জেলা প্রশাসক। যে মৃতদেহগুলো সেখানে উপস্থিত পাওয়া যায় তাদেরকে চিহ্নিত করেন, স্ব এলাকাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কে অতিরিক্ত জেলা প্রশাসক। এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কী করতে পারেন, প্রতিবেদনটি শেষ করতে পারেন এবং প্যারা আকারে আপনি বা পয়েন্ট আকারে আপনি শেষ করতে পারেন। মনে রাখবেন, যদি আপনি প্যারা লেখেন তাহলে শুধু এই যে পয়েন্ট আছে পয়েন্টটা একটু মুছে দেবেন, প্যারা করলেন। আর যদি পয়েন্ট দেন তারপরেও এটা পয়েন্ট দিলেও তো এটা প্যারা আকারেই থাকতেছে, কোনো সমস্যা নেই। পয়েন্টের জন্য অতিরিক্ত নম্বর মানে দিবে কিংবা কমবে এরকম কিছু নয়, এটা সৌন্দর্যের জন্য, বাড়তি সৌন্দর্যের জন্য আর কি। এবং সবশেষে এটি যখন লিখলেন আপনি লিখতে হবে বিনীত। আমরা যেহেতু একটা স্কেল ব্যবহার করেছি, সবগুলো বাম থেকে আমরা ডানে আমরা ব্যবহার করেছি, সুতরাং আমরা বাম দিকে আমরা চেষ্টা করব। এখন কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন অর্থাৎ বাম থেকে ডান দিকে লিখতে হয়। আপনারা জানেন যে আগে আমরা মোটামুটি ওই বিভিন্ন স্টাইলে মাঝখানে বামে ডানে এইভাবে লিখতাম, এখন কিন্তু আমরা এইভাবে লিখি না, এখন সব কিছুই বাম থেকে ডান দিকে অর্থাৎ আমেরিকান স্টাইলটা আমরা এখন ফলো করতেছি। তো আপনি লিখবেন বিনীত। এখন বিনীত দিয়ে কি দিবেন? বিনীত দিয়ে আমি কিন্তু আগেই বলেছি প্রশাসনিক কোনো প্রতিবেদন কিন্তু সাধারণ মানুষ লেখে না। প্রশাসনিক কোনো প্রতিবেদন লিখে অবশ্যই প্রশাসনিক কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী, অর্থাৎ এই বিনীত হবে কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী। আমরা আগেই বলেছি যেহেতু যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে লিখছে, এখানে হবে জেলা প্রশাসক। জেলা প্রশাসক মনে করেন এখানে আপনি একটা স্বাক্ষর দিলেন, স্বাক্ষর দিয়ে আপনি লিখলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক কোথায়? জেলা প্রশাসক আপনি দিলেন সিলেট কিংবা ঢাকা, আপনার যেটা মনে হয়, সিলেট বা ঢাকা আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা আপনি দিলেন। দিয়ে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো একটা খাম। এটা আপনি যদি মুক্ত প্রতিবেদন লেখেন সেখানে আপনার কাজে লাগবে। আপনি যদি মনে করেন যে সংবাদ প্রতিবেদন লেখেন সেখানে আপনার এটা কাজে লাগবে, একটি খাম আপনি ব্যবহার করবেন। তো খামটি ব্যবহার করলে খামের দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে প্রেরক এবং আরেকটা হবে প্রাপক। এখন কোথায় প্রেরক থাকবে আমি কিন্তু আগেই টেকনিক্যালি বলেছি, যেহেতু আপনি প্রতিবেদনটি লিখতেছেন সুতরাং আপনার স্থান হবে বামে। এখন এখানে হবে প্রেরক আর এখানে হবে কি প্রাপক। প্রেরক তো বুঝতেই পারছেন, আপনার নাম দিয়ে মনে করেন তিনি জেলা প্রশাসক, জেলা প্রশাসক সিলেট। আর এখানে ধরুন মাননীয় মন্ত্রী আপনি দিলেন, মাননীয় মন্ত্রী দিয়ে আপনি দিলেন যে যোগাযোগ মন্ত্রণালয়, ওই দিয়ে দিলেন প্রয়োগ। মোটামুটি এই হয়ে গেল আর কি। তো এটি লিখলে ভালো, আমার সাজেস্ট থাকবে যখন আপনি পরীক্ষার খাতায় লিখবেন। ব্যবহারিক জীবনের জন্য এটি কিন্তু মানে ওই আপনার ইয়ের সাথে ইনক্লুড করা মানে কখনো ইনক্লুড করবেন না। কোনটা? এই যে খামের কথা বলছি, যখন আপনি ব্যবহারিক জীবনে যখন এটা আপনি প্রয়োগ করবেন তখন কিন্তু আপনি যখনই এই প্রতিবেদনটি লিখবেন প্রতিবেদনের নিচে দিবেন না, অর্থাৎ প্রতিবেদনটি খামের ভিতরে করে আপনি পাঠাবেন। আর যখন আপনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাজে যখন প্রতিবেদনটি আপনি দিলেন, যেমন পরীক্ষার খাতায় যখন লিখলেন, তখন এই ফরম্যাটটি একটু রেখে দেওয়ার চেষ্টা করুন। রাখলে ভালো, না রাখলে যে খুব কবিরা গুনাহ হবে বা কেটে দিবে এরকম কিছু না, তবে রাখলে ভালো। আমার পরামর্শ হচ্ছে রাখার জন্য। তো সেটা সংবাদ প্রতিবেদনের জন্য, মুক্ত প্রতিবেদনের জন্য এবং
প্রশাসনিক বা দাপ্তরিক প্রতিবেদনের জন্য এটা আপনি রাখতে পারেন। তো যাই হোক, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য। এই ফরম্যাটটি আপনি যদি একটু আয়ত্ত নিতে পারেন, ওই যে ডব্লিউএস কোয়েশনগুলো একটু যদি আয়ত্তে নিতে পারেন, আমার বিশেষ আপনার যতগুলো ব্যাকরণ আপনার কাছে আছে, যতগুলো ব্যাকরণের প্রশ্ন আছে প্রাতিষ্ঠানিক, সবগুলো আপনি তবে একবার করে আপনি পড়বেন, পড়ে বিষয়বস্তুটা নিজের মাথায় একটু সেভ করেন এবং নিজের মতো করে প্রেজেন্টেশন করার চেষ্টা করেন ওই ডব্লিউএস কোয়েশনের মতো করে। কে কখন কিভাবে কোথায় মানে কেন করেছে ঘটনাটি, এর ফলাফল কি হয়েছে, এরকম বস্তুনিষ্ঠভাবে প্রেজেন্টেশন করবেন, তবে আবেগে গদগদ হওয়া যাবে না। তো আমার বিশ্বাস যদি এই ফরম্যাটটি আপনি অনুসরণ করেন তাহলে সকল প্রকার প্রশাসনিক প্রতিবেদনগুলো আপনি পারবেন। মনে রাখবেন, আত্মবিশ্বাস আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। মনে মনে এইভাবে প্ল্যান করবেন, দেখবেন সকল কাজ আপনার জন্য কি হয়ে যায়, সিম্পল হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস প্রশাসনিক প্রতিবেদন সম্পর্কে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ইউটিউবে তো কমেন্ট অপশন রয়েছেই, তাছাড়া আমাদের ফেসবুকে টিউটোরিয়াল স্কুল গ্রুপ রয়েছে, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। টিউটোরিয়াল স্কুল লাইক পেজ রয়েছে, সেখানেও করতে পারেন। তাছাড়া আমাদের মনীষী আলিম একটা পেজ রয়েছে, সেখানে আপনার মেসেঞ্জার অপশনে গিয়ে প্রশ্ন করতে পারেন। তো সবশেষে আমার একটি অনুরোধ থাকবে, যদি আজকের ক্লাস সম্পর্কে যদি আপনার ন্যূনতম আত্মতৃপ্তি আসে, যদি আপনার একটু ভালো লাগে, তাহলে আপনার প্রিয় বন্ধুকে, প্রিয় সহপাঠীকে বা প্রিয়জনদেরকে একটু শেয়ার করবেন এবং আপনি যেভাবে ক্লাসটি উপভোগ করেছেন তাদেরকেও ঠিক সেভাবে ক্লাসটি উপভোগ করার একটু সুযোগ করে দেবেন। সবশেষে যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল নিরন্তর ভালোবাসা এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে।